সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমি রেজওয়ানুজ্জামান। আজকে 5ই আগস্ট, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। সেই সব শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আয়োজন শুরু করছি। আর আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সবাই চেনেন তাকে নানা পরিচয়ে। ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন, কোচ ছিলেন এবং বর্তমানে ক্রিকেট বোর্ডেই আসলে ডেভেলপমেন্ট কমিটির কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আমরা কথা বলবো খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ক্রিকেট নিয়ে, কিন্তু ফিরে যাব আমরা 23 বছর আগে। 2003 সালে বাংলাদেশ যে অস্ট্রেলিয়া সফর করেছিল, সেই দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। আমরা তার সঙ্গে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। তবে তার আগে শুরুটা করতে চাই দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিয়ে। মরক্কোয় আজ ফিফার জরুরি নির্বাহী সভা। চারপাশের চাপে বাধ্য হলেন সভাপতি। ইনফান্তিনোর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ জর্ডান ফুটবল প্রধানের। তুরস্কের ক্লাব ত্রাজবনস্পোরে যাচ্ছেন মোহামেদ সালাহ। কেপ ভার্দের দায়িত্ব ছাড়লেন কোচ বুবিস্তা। অস্ট্রেলিয়ায় চলছে বাংলাদেশ দলের অনুশীলন। 23 বছর আগের অভিজ্ঞতায় পরামর্শ দিলেন হান্নান সরকার। ব্যাটসম্যানরা যদি ছেড়ে খেলতে পারে, মানে ছাড়ার জায়গায় যদি তারা কনফিডেন্স থাকে যে আমি ভালো বলটা ছাড়বো, যেটা উইকেটের উপর দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে, ওই বল ছাড়ার যে বিষয়টা, সেটা যদি কনসার্ন থাকে, আমার মনে হয় এটা বড় রান করা সম্ভব। ছোট হয়ে আসছে এশিয়ান গেমসগামী হকি দল। 3 লক্ষ্যে এগোচ্ছেন নতুন সাধারণ সম্পাদক। আমাদের লিগ কমিটি অলরেডি ফর্ম হয়ে গিয়েছে এবং ইনশাআল্লাহ ওনারা নেক্সট 3-4 দিনের মধ্যে মিটিং করে হোপফুলি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা জানি ফার্স্ট ডিভিশন লিগটা স্টার্ট করতে পারি। পল্টন এলাকাকে স্পোর্টস হাবে রূপান্তর করতে চায় সরকার। পারফরমেন্সের ভিত্তিতে অর্থ বরাদ্দ পাবে ফেডারেশনগুলো। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আগেই বলছিলাম যে আমরা ফিরে যেতে চাই 23 বছর আগে। 2003 সালে বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র টেস্ট সফর অস্ট্রেলিয়ায়। সেই সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আমরা কথা বলবো তার সঙ্গে। সুজন ভাই, বারবারই এই আলোচনা আসছে 23 বছর আগে। গত কিছুদিনে আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে এই আলোচনাটা, এই 2003 সালের সেই সিরিজটাকে নিয়ে। প্রথম কি মনে আসে ওই সিরিজটার কথা মনে আসলে, কিংবা আপনাকে আমি জিজ্ঞেস করলে? নতুন একটা বাংলাদেশ দখল, মানে টেস্ট ম্যাচে নতুন একটা বাংলাদেশ। 2003 মানে তো আমরা 2000 মানে সালে টেস্ট পাই, মাত্র 3 বছরের ব্যবধানে আমরা অস্ট্রেলিয়া সফর করি। তখন তো আমার মনে হয় যে আমরা এতটা 23 বছর আগের কথা যদি বলি, আমরা এতটা এক্সপিরিয়েন্স একটা দল ছিলাম না, ডেফিনেটলি না। আর আমাদের কাছে আরেকটা টেস্ট সিরিজই ছিল, যে আলাদা করে প্রিপারেশনের কথা যদি বলা হয় এরকম না, কারণ আমাদের ওই কন্ডিশনটা কীরকমভাবে ডারবিনে এর আগে ওর সময় খেলাই হয়নি। এটা অস্ট্রেলিয়ার কাছেও নতুন একটা জায়গা ছিল, যদিও ওদের দেশ ফ্রেন্সেও একটা নতুন জায়গা ছিল। বাট আমরা যাওয়ার পর তো অনেক ধরনের কথা হয়েছে। প্রয়াত ডেভিড হুকস যিনি কমেন্ট্রি করতেন, 2 দিনে খেলা শেষ হয়ে যাবে, একদিনের কথা বলেছি, একদিনে খেলা শেষ হয়ে বলেছিলেন। তো ওই দিন ঠিক ডারবিন টেস্ট ম্যাচের আগের একটা সান্ধ্য ঠিক 4 চক্র ছিল আমাদের দুই দলের। তো এখানে স্টিভ ওয়ার সাথে আমরা পুরো টিমই বলতে গেলে অলমোস্ট পুরো টিম না হলেও হয়তো আমরা 8-10 জন এখানে ছিলাম। তো আড্ডা আমাকে জিজ্ঞেস করছিল যে খালেদ তুমি কি পড়ো কি না, মিডিয়া বলে পড়া হয় না এরকম, বলে তুমি ডেভিড হুকসের কি তোমরা এটা পড়ছো তোমরা? আমি হ্যাঁ পড়ছি, আমরা দেখছি। বলে যে তোমাদের কি মন খারাপ হয়েছে? আমি বলছি না। বলে আসলে তোমাদের এটা চিন্তা করো, তোমরা এর থেকে অনেক ভালো টিম, আমি বিলিভ করি তোমরা এর থেকে অনেক ভালো ক্রিকেট খেলবা এবং তোমরা যথেষ্ট কম্পিটিশন গড়ে তুলবা আমাদের এগেনস্টে। তো একটা দলের টেস্ট দলের অধিনায়ক স্টিভ ওয়ার, আমি ছোটোবেলা থেকে অনেক ফ্যান, বাট তার এরকম যখন তার সাথে কথা হলো তার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। এবং সত্যি কথা বলতে একজন অপোনেন্ট টিমের অধিনায়ক যেন আমাদেরকে কীভাবে সাহস দেয় একটা নতুন টেস্ট দলকে, সেটা সত্যি অন্যরকম। আমরা খুব একটা ভালো খেলিনি ডেফিনেটলি, টেস্ট ম্যাচের রেজাল্টটা তো বলবে, বাট আমরা প্রায় 3 দিন 3.5 দিনের মধ্যে টেস্ট ম্যাচে প্রতিরোধ ঘটতে পারছিলাম। মানে এমন যে না যে একদমই হয়নি, বাট ডেফিনেটলি ওই সময়কার বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে আমার মনে হয় যে মানে আকাশ পাতাল ডিফারেন্স ছিল। মানে 23 বছর আগে যদি আমি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বুঝাই, বাট এখন আমরা 23 বছর অনেক পরিণত একটা দল।
মানে 23 বছর পর আমরা অনেক টেস্ট ম্যাচ খেলে ফেলেছি, আমাদের ছেলেরা এখন অনেক ভালো খেলছে, উই হ্যাভ এ ভেরি গুড ফাস্ট বোলিং অ্যাটাক, যদিও আমরা হয়তো বা নাইটকে মিস করবো এই টেস্ট ম্যাচে, বাট স্টিল আমি মনে করি যারা আছে তারাও ভেরি মাচ ক্যাপেবল। ব্যাটিং আমাদের একটা কনসার্নের জায়গা থাকে ইনিশিয়ালি, বাট আমি তারপরে মনে করি যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। ভালো সংবাদ যে লিটনও ফিট হয়ে গেছে। তো সব মিলিয়ে আমি আশা করি ভালো কিছুই হবে। 23 বছর আগে আমরা যা করতে পারিনি হয়তো বা অতটা ভালো, বা এই বাংলাদেশ হয়তো বা তার থেকে অনেক অনেক মানে ভালো এটা করবে। আপনি বিলিভ করেন, মানে বাস্তবতা কি সেটা বলে, মানে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বলি, নাহিদ রানা শরীফুলদের না থাকা বলি, সেই জায়গাটায় আসলে বাস্তবতা কি বলে আপনার মতে? এন্ড অফ দ্য ডে জিম্বাবুয়ের কাছে আমরা হেরেছি। না, সিরিজ ভালো খারাপ হয়। জিম্বাবুয়ের সাথে আমার মনে হয় না আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পেরেছি, বাট আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না কি রিজনে আমরা টেস্ট ম্যাচ ওদের সাথে ওদের মাটিতে হারলাম, বাট জিম্বাবুয়ের কন্ডিশনে ওরা অলওয়েজ স্ট্রং, এটাও বললে হবে না। বাট আমি বিলিভ করি যে আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে ভালো করার। সুতরাং আমাদের কথা হচ্ছে যে টেস্ট ম্যাচটা আমাদের টেস্ট ম্যাচে ধৈর্য দিয়ে খেলতে হবে, সময় নিয়ে খেলতে হবে। যদি আমাদের ব্যাটাররা ঠিকমতো ব্যাট করতে পারে, যদি একটু সময় ব্যাটিং করতে পারে, তাহলে আমার মনে হয় না যে আমরা ভালো একটা প্রতিরোধ গড়ে তুলব বসলে আসতে। দেখেন, টেস্ট ম্যাচ যা তাহারা কিন্তু একটা 2টা সেশন 3টা সেশনই এনাফ। আপনি যখন একটা 2টা সেশন খারাপ করবেন, আপনি টেস্ট ম্যাচ থেকে ছিটকে পড়ে যাবেন আসলে, সত্যি কথা বলতে গেলে। তো প্রত্যেকটা সেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, যে এই 15টা সেশন হবে প্রতি টেস্ট ম্যাচে যদি ফুল খেলা হয়, ওটার মধ্যে যদি আমরা মানে সত্যি কথা, আপনি যদি 8টা জিততে পারেন, তাহলে আপনার যা চান্স থাকবে। সুতরাং আমাদেরকে ওইভাবে আমাদের ব্যাটিং বোলিংকে আমাদের ওইভাবেই করতে হবে, আমাদেরকে সময় নিয়ে ধৈর্যটা ধরে, বোলিংয়ের ক্ষেত্রে আমাদের ধৈর্য রাখতে হবে। বাট আমি বিশ্বাস করি যে ভালো করবে ছেলেরা। আপনার সেই বিশ্বাস আছে, কিন্তু টেস্টে আমরা 26 বছরে আসলে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা কি আমরা যেতে পেরেছি? সেটা তো অনেকেই বলে যে আমরা যেতে পারিনি। না, আমিও বলবো যে যেতে পারি না, আমাদের হয়তো আরও ভালো করা উচিত ছিল। বাট তারপরেও আমরা গত 3-4 বছর আমার মনে হয় না খুব একটা খারাপ করছি। আমার মনে হয় যে আমাদের বেটার রেজাল্ট একটু আমরা বেটার খেলছি। ছেলেদের কনসিস্টেন্সির একটু প্রবলেম আছে হয়তো ব্যাটসম্যানদের ক্ষেত্রে। বাট তারপর আমি মনে করব যে 22 বছর আগে, মানে আমি বলবো যে আরও 4-5 বছর আগে আমরা যেরকমভাবে শেষ করতাম, এখন মানে লাস্ট 4-5 বছরে আমরা অনেক বেটার ক্রিকেট খেলছি আমি মনে করি। আচ্ছা, সেই জায়গাটায় আপনার উন্নতি মনে করছেন। আবারও একটু ওই সিরিজটার কথা মনে করতে চাই, যে ওই সিরিজে বেশ কয়েকজন ভালো খেলেছিলেন। হান্নান সরকারের কথা আমরা শুনছিলাম আজকেও, তিনি বলছিলেন 50 ছিল দুটো। আমরা সানোয়ার ভাইয়ের কথা জানি যে তিনি আউট করেছেন ব্যাটারদের বেশ কয়েকজন। সেই জায়গায় আপনার কোনো স্মৃতি কি মনে পড়ে মাঠের পারফরমেন্সে, আপনার নিজের কিংবা পুরো দলের কারো কথা? না, আসলে ওই রকমভাবে তো বেশ অনেক আগের কথা, অনেক আগের কথা। সত্যি কথা 23 বছর আগে অনেক স্মৃতি আসলে হয়তো বা। বাট হ্যাঁ, আমার মনে হয় যে আমরা চেষ্টা করেছি, এইটুকু আমাদের ছিল যে আমরা জানতাম যে আমরা মিনোস, বা আমাদের মধ্যে মানে আমাদের ভয় ছিল, মানে ছিল যে আমরা মানুষ যেভাবে কথা বলছিল, এটা তো ব্যাড ইম্প্যাক্ট পরে এই দলের প্রতি, না এটা সত্যি কথা বলতে। বা ছেলেরা সবাই চেষ্টা করছিল ভালো করার, মানে ওখানে শেরওয়ানকে হ্যান্ডেল করা মানে কতটা ডিফিকাল্ট টেস্ট ম্যাচে। তখন আমরা মানে যখন 3-4 জন লোক সামনে দাঁড়ায়, 2টা স্লিপ নেয়, সামনে ফরওয়ার্ড শর্ট লেগ বা সেলিমির অফ থাকে, তখন ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল শেনওয়ান আর কি। যেন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদেরকে আমার মনে হয় ওই টেস্ট ম্যাচে, প্লেইং ব্রেটলি অ্যান্ড ফাস্ট বোলার্স লাইক ইলসপি অ্যান্ড ম্যাকগ্রা। মানে সত্যি কথাই, যেটা আমাদেরকে গর্ডন গ্রিনিচ এক সময় 99 ওয়ার্ল্ড কাপের সময় যখন আমরা অস্ট্রেলিয়ার সাথে খেললাম ইন ডারহাম টেস্ট ম্যাচে, আমি ওপেন করেছিলাম এই ম্যাচটাতে ব্যাটিং। তো আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি মনে করো যে এত ভালো উইকেটে ওদের ফাস্ট বোলিং হ্যান্ডেল করলা, টেস্ট ম্যাচে যখন একটু উইকেট আর একটু বাউন্স থাকবে বা পেস থাকবে, তখন কি পারবা? তখন আমি বলছিলাম যে না, ডিফিকাল্ট হবে। তা আমি ওইটাই গর্ডনের কথাটা মনে করছিলাম ওই এত বছর পরে, যে 4 বছর পরে যখন আমরা টেস্ট ম্যাচ খেলি, ইটস ওয়াজ নট দ্যাট ইজি, সত্যি কথা বলতে ইট ওয়াজ টাফ। তো ওই প্রিপারেশনটা আমাদের আসলে ছিল না। আমরা যে এই ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলতাম, আপনিও জানেন যে যেরকম উইকেটে আমরা খেলতাম তখন, মানে যেমন আমার একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমার একটা আছে যে আমি রাজশাহীর বিরুদ্ধে রংপুরের মাঠে অস্পিন করে 5 উইকেট পাইছি। তো আপনি বুঝেন যে উইকেটগুলো কীরকম থাকতো আসলে। মিডিয়াম পেস করতাম, কারণ আমিও পেস বোলিং বন্ধ করে আমার স্পিন করতেছে। তো ওই রকম উইকেটে খেলে আমরা বেড়ে ওঠা বা বড় হয়েছিলাম। সেখান থেকে গিয়ে অস্ট্রেলিয়ার ওই বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং হ্যান্ডেল করা বা শেনওয়ানের মতো স্পিন হ্যান্ডেল করা ইটস কোয়াইট টাফ। বাট থিংস চেঞ্জ, মানে জিনিস বদলাইছে। আমরা এখন আমাদের ছেলেরা ভালো উইকেটে ক্রিকেট খেলে, অ্যাটলিস্ট আমাদের উইকেটে এখন বাউন্স আছে, ভালো উইকেটে খেলে। তো আমরা এখন মনে হয় অনেক প্রিপেয়ার একটা বল, অনেক আমাদের ওই 2003 সালের যে দলটা ছিল তার থেকে গুছানো, অনেক প্ল্যান্ড একটা দল আমাদের বর্তমান বাংলাদেশ দল। প্রিপারেশন নিয়ে আরো একটু কথা বলবো, তার আগে দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজন ভাই, হাফিজ ইকবাল নাগাইজ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছি। জি বলেন। হ্যাঁ, আমি আপনার খুব একজন ভালো একটা ফ্রেন্ড। জি। তো আমি সুজন ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই।
আমরা যে আসলে অনেক সময় বলি যে গত 26 বছরে আমরা টেস্ট ক্রিকেটে কতটা উন্নত করতে পেরেছি। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমাকে এটাও দেখতে হবে যে আমরা গত 26 বছরে কয়টা টেস্ট খেলেছি। প্রতি বছরে গড়ে হিসাব করলে আপনার 5টার কিছু বেশি টেস্ট 5-6টা ঠিকই আছে, right. তাইলে এখন আমরা আসলে এই উন্নত আমরা কিভাবে করব, বা আমাদের কতটুকু উন্নতি এই হিসাবটা আমরা কিভাবে যদি আমরা টেস্ট ম্যাচ বেশি খেলতে পারতাম, নিশ্চয়ই আমাদের রেজাল্ট আমাদের আরো ভালো হতো এবং আমাদের ব্যাটসম্যান দের পারফরমেন্সটা ভালো হতো। আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম জি। যে আমরা কিন্তু অধিকাংশ ম্যাচেই আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা ম্যাচ গুলো থেকে আমরা ছিটকে যাই। তো এখন ব্যাটসম্যান টেস্ট মেজাজে ওইখানে ব্যাট করবে, ওই কৌশলটা কি আপনাদের ইয়া থেকে কখনো তাদেরকে বলা হয় না? এই বিষয়টা কি বলবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনার দুটি প্রশ্ন পজিটিভ প্রশ্ন করছেন, ভেরি পজিটিভ। আমি মনে করি যে হি ওয়াজ স্পট অন, মানে ভেরি রাইট, যে আমরা এত কম টেস্ট ম্যাচ খেলি, আর ইনিশিয়ালি আমরা এত কম খেলছি, মানে যখন টেস্ট ম্যাচ আমরা স্ট্যাটাস পাওয়ার পর তো আমাদের সময় তো মানে আমরা 2টা একটা টেস্ট ম্যাচ খেলতে পারা বিরাট ব্যাপার ছিল বছরে। তো হি ওয়াজ একদম এক্স্যাক্টলি, উনি রাইট কথা বলছেন যে আমরা কম খেলি। তো এইটা আসলে কিভাবে যত বেশি খেলবো তত বেশি শিখবে, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু এটা দেখেন আইসিসিতে একটা এখন তো একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ করেছে, এটা সাইকেল করেছে, সাইকেল করাতে এখন হয়তো বা খেলা বাড়ছে, বাট আমাদের বোর্ড টু বোর্ডেও আমার মনে হয় যদি আমরা টেস্ট ম্যাচও না খেলতে পারি, আমাদের এ টিম বা আমাদের সেকেন্ড স্ট্রেন্থ টিম যদি আমরা লঙ্গা ভার্সন ক্রিকেটটা একটু বেশি খেলতে পারি, 4 ডে ম্যাচগুলো বেশি খেলতে পারি, তাহলে আমাদের নেক্সট ব্রাঞ্চ অফ জেনারেশন যারা ক্রিকেট খেলবে বাংলাদেশের জন্য তাদেরকে রেডি করা সম্ভব হয়তো বা। তো এটা আসলে খালি আপনি ডোমেস্টিকে ফার্স্ট ক্লাস খেলে হবে না, এটা আপনাকে অ্যাব্রডে ট্যুর করতে হবে। যেসব জায়গায় আমরা বেশি ডিফিকাল্টি ফেস করি, লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এইসব জায়গাগুলোতে আমাদের অনেক বেশি টেস্ট ম্যাচ, মানে 4 ডে ম্যাচেস ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা, মানে ওদের কাউন্টি দলগুলোর সাথে যদি আমরা বেশি বেশি ম্যাচ খেলতে পারি, সেটা যদি বিসিবি অর্গানাইজ করতে পারে, তাহলে আমার মনে হয় ছেলেদের একটা ভালো লাভ হবে। আরেকটা কথা হচ্ছে ব্যাটারদের উপর কি আসলে আমরা ব্যর্থতার মূলটা কি ব্যাটারদের কারণে কিনা? আমরা দেখেন, মানে এখন বোলাররা আমাদের ভালো খেলছে, টেস্ট ম্যাচে হচ্ছে কি একটা ব্যাটারের জন্য একটাই সুযোগ থাকে, মানে একটা ভুল করা মানে আপনি ড্রেসিং রুমে, সত্যি কথা বলতে গেলে যে কৌশল শেখানো হয় না তা না, সবাই জানে টেস্ট ম্যাচে বল ছেড়ে খেলতে হবে, মানে যতটা অফ স্টাম্পের বল বাইরের বল ছাড়া যায় তত ভালো, মানে নতুন বলটা স্পেশালি। তো সবচেয়ে চাপের কাজটা করে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরাই, মানে ওপেনার নাম্বার 3। নতুন বলটা তো বল কিছু না কিছু সুইং থাকেই বা একটা বাড়তি বাউন্স থাকে, তো ওইখানে অ্যাডজাস্ট করাটা আসলে ডিফিকাল্ট। তো তারা সাকসেসও হয়, যেমন না যে ওপেনাররা 100 করছে, আবার তারা ব্যর্থও হয়। তো হ্যাঁ, ওইখানে 2 রকমের ইয়ে থাকে, ব্যর্থ হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে, যে আপনি কন্ডিশন কেমন, কি উইকেটে খেলছেন। যেমন একটা টেস্ট ম্যাচে আমার মনে আছে, আই ওয়াজ ইন দ্য গ্রাউন্ড ইন সাউথ আফ্রিকা, ইটস ভেরি ডিফিকাল্ট টু ব্যাট ফর ব্যাটারের জন্য, খুব ডিফিকাল্ট ছিল যে ম্যাচটা আমরা মানে ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। এরকম অনেক উইকেট থাকে, বাট হ্যাঁ, ব্যাটসম্যানের যদি সুযোগ কম থাকে তাদের জন্য আসলে এই জন্যই মানে মনে হয় যে ব্যাটসম্যানদের দায়ে আমরা বেশি হারছি, বাট বোলারদের জন্য চান্স বেশি থাকে। ধরুন একটা বোলার যদি 5 ওভারে কোনো একটা ফার্স্ট স্পেলে উইকেট পেলো না, সেকেন্ড স্পেলে সে এসে উইকেট নেয় বা এরকম হয়, তার জন্য সুযোগটা থাকে, যেটা ব্যাটারের জন্য থাকে না। বাট হ্যাঁ, আমি একরকম যে কৌশলগত দিক থেকে যে আমাদের ছেলেরা জানে না, এটা একদমই ভুল, বাট এক ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে। যেমন আমরা তো রেগুলার টেস্ট ম্যাচ খেলি না, এটাও যেটা বললেন যেটা ধৈর্য, কারণ আমরা অতিরিক্ত T20 এবং ওয়ানডের দিকে কনসেন্ট্রেশন আমাদের এখন, যার জন্য কিন্তু এটা কিন্তু যথেষ্ট প্রভাব পড়ে ব্যাটিংয়ের উপরে, টেস্ট ম্যাচ ব্যাটিংয়ের উপরে। এই জন্য দেখবেন বাংলাদেশের কিন্তু টেস্ট দলও ওপেনাররা আলাদা, এটাও সত্যি কথা, কিন্তু তারা আসলে কত মাস পর পর একটা টেস্ট ম্যাচ খেলে, তো নিজেদেরকে প্রিপেয়ার করে রাখাটাও খুব ইম্পর্টেন্ট। আপনার ওই প্রিপারেশনের কথা এখানে এবং আগেও বলছিলেন যে আপনি আগের চেয়ে প্রিপারেশন এখন নেওয়ার সুযোগ হয়েছে, ন্যাশনাল টিমের ক্যাম্প অনেক ভালো হয় কিংবা ফ্যাসিলিটিস অনেক ভালো হয়, কিন্তু সারা বছর যে খেলাটা, যে লঙ্গার ভার্সন না খেলাটা কিংবা এরকম চ্যালেঞ্জের মুখে না পড়াটা, সেটা আসলে আসল পরীক্ষায় যে আসলে কঠিন করে ফেলে বাংলাদেশ দলকে। সেই কারণে আমরা অনেক বছর থেকেই বলছি যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আরও ভালো হওয়া উচিত, আরও ভালো হওয়া উচিত। এখন হয়তো আগের চেয়ে ভালো হয়েছে, কম্পিটিশন বেড়েছে, কিন্তু সত্যিকার অর্থে ওইটা টেস্ট লেভেলের কাছাকাছি কি পৌঁছেছে? না, এর এক কথায় না। এখনও আমি মনে করব যে আমাদের ডোমেস্টিক যে ফার্স্ট ক্লাস খেলি, আমার মনে হয় সেটার মান এখনও আমাদের ওই স্টেজে যায়নি। সেখানে আমাদের নিজেদেরই আমি মনে করব যে এখানে আমাদের ব্যর্থতা এটা নিতেই হবে, যে আমরা হয়তো বা ঠিকমতো সাজাতে পারিনি, বা এখানে আমি খেলোয়াড়দেরও একটু কথা বলবো, তাদের সিরিয়াসনেসের ব্যাপারে বলবো, কারণ তারা ম্যাক্সিমাম টাইম আমি দেখি যে একটু সুযোগ পেলেই তারা এই ফার্স্ট ক্লাস খেলা থেকে খেলতে চায় না, ইগনোর করে খেলাটা, তারা বিভিন্ন অজুহাত দেখে ম্যাচ খেলতে চায় না। তো আমার মনে হয় যে এরকম একটা ক্রাইটেরিয়াটা বিসিবির একটা সময় ছিল, আমার যতটুকু মনে পড়ে, সেই ক্রাইটেরিয়াটা করে দেওয়া উচিত যে যদি ন্যাশনাল প্লেয়াররা বা সব প্লেয়াররা ফ্রি থাকে, ইফ দে ডোন্ট প্লে অ্যাটলিস্ট 4-5 ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচেস, তারা এলিজিবল হবে না ফর টেস্ট টিম। এরকম যদি একটা কিছু তৈরি করা যায়,
তাহলে হয়তো বা আপনি একটু pressure create হবে। একটু হালকা ইনজুরি নিয়েও আপনি খেলবেন। মানে আমি বলছি না যে আপনি কোনো এমন ইনজুরি যেটা আপনাকে খেললে আপনি হয়তো বা আরও যেটাকে হবে, বলা হয় না ছোট্ট একটা আঙুলে হেয়ার লাইন ফ্র্যাকচার আছে বা ছোটোর ব্যথা আছে বা আপনার নিগলস আছে, আপনাকে নিগলস নিয়ে ক্রিকেট খেলতেই হবে। এটা বিশ্বের বড় বড় প্লেয়াররাও খেলছে, ঘাড়ে টেপ দিয়ে খেলছে, হাতে টেপ দিয়ে খেলছে। তা আমার মনে হয় যে এই যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রতি যে আপনার কমিটমেন্টটা থাকে, সেই কমিটমেন্টটা যাতে ফার্স্ট ক্লাস ক্রিকেটেও থাকে। আপনি আপনার জেলাকে দল চ্যাম্পিয়ন করতে চান, বিভাগকে চ্যাম্পিয়ন করতে চান, এই যে জিদ, এই জিনিসটা থাকে, আমার মনে হয় যে এইটা স্ক্রিপ করা বা ইগনোর করা যাতে কোনো সুযোগ না থাকে কোনো প্লেয়ারের জন্য। এটা থেকে আসলে বোর্ডকে খুব ভালোভাবে সিরিয়াসলি দেখতে হবে, এবং আমার মনে হয় যে ডিরেক্টর যারা আছেন যার যার বিভাগে, তাদেরও এই ব্যাপারটা চিন্তা করা উচিত এবং সিলেক্টরদেরকে ওই ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত। যে ছোটো একটা যে আমার এটা ছুটি লাগবে, ওটার জন্য চলে যাবো। আমার মনে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। আপনি এবং এখানে সবচেয়ে বড় কথা পারফরমেন্স, কে ওখানে যদি আপনি পারফর্ম না করেন, সেই যত বড়ই প্লেয়ার হোক তাকে সুযোগ না দেওয়াটাই ভালো আমি মনে করি। তাহলে কী হবে, আপনি সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে যে আপনি ফার্স্ট টেস্ট ক্রিকেট খেলতে হবে এবং আমাকে পারফর্ম করতে হবে, নাহলে আমি কিন্তু টেস্ট টিমের হয়তো বা ফার্স্ট 30 জনে কলই পাবো না হয়তো বা। সেটা ইন্ডিয়াতেও আছে এবং রঞ্জি ট্রফি না খেললে এক ধরনের হ্যাঁ, এটা এটা ইট শুড বি, এটা হওয়া উচিত আসলে। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে খালেদ মাহমুদ সুজন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরবো একটু পরেই। আমরা বিরতির আগে দলের প্রস্তুতি কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে অনেক কথা বলছিলাম। অস্ট্রেলিয়ায় এই সময়টায় আসলে খেলাটা হয় আসলে কেয়ার্নস, ডারউইন্স কিংবা ম্যাকাই নতুন যে ভেন্যুটা যোগ হয়েছে সেই জায়গাটায়, যাতে ওই জায়গার গরমগুলো কিংবা ওই জায়গার ঠান্ডাগুলো আসলে প্রভাব না ফেলে। কিন্তু এখানেও আসলে প্রচণ্ড গরম এই মুহূর্তে, সেইগুলো কি আসলে কোনো প্রভাব ফেলে কিনা কিংবা অস্ট্রেলিয়ার উপরও ফেলে কিনা? তারাও তো এই খেলায় অভ্যস্ত নয় এই আমার মনে জায়গাটায়। হয় ওদের জন্য আমাদের থেকে বেশি পড়ার কথা প্রভাবটা। আমরা তো বেশি অনেক গরম থেকে এই দেশ থেকে গেলাম, কারণ দেশে অনেক গরম ছিল। জি। বাট অস্ট্রেলিয়া তো ওদের প্লেয়াররা খুব একটা এইসব জায়গায় এসে ক্রিকেট খেলা হয় না ওদের। না। তো ওরা ওই 35 ডিগ্রির মতো তাপমাত্রা এখন। ওদের এই উইন্টারটাতেই ওরা এখানে আসে, বিকজ এখানে এই আমাদের এশিয়ান কালচারের মতো ওয়েদার। বিকজ আপনি যদি একদম বলেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার সাথেই খুব কাছে ডারউইন, তো গরমটা আমার মনে হয় যে আমাদের থেকে ওদের এফেক্ট করবে বেশি। বাট কন্ডিশনটা কেমন থাকে, উইকেট তো আপনার মানে উইকেটটা কেমন হয়, দ্যাটস ডিপেন্ডস আ লট। কতটা বাউন্স থাকে উইকেটে বা কীরকম থাকে। আমরা যখন লাস্ট টাইম খেলেছিলাম, আমার মনে হয় উইকেট ওয়াজ নট দ্যাট ব্যাড, আমার মনে হয় ভালো উইকেট ছিল। হয়তো বা বোলিংটা আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, বাট উইকেট ওয়াজ গুড। স্পিন আউট বল টার্ন করেছিল লাস্ট, আমার যতটুকু মানে, যদিও শেন ওয়ানের বল সবখানে টার্ন করার কথা, বাট আমার মনে হয় যে টার্ন করেছিল। যাক, তারপর আমি যেটা মনে করি যে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি এত কিছু চিন্তা না করে একদম বেসিকটাকে ধরে রাখি, টেস্ট ম্যাচের মেজাজে আমরা টেস্ট ম্যাচটা খেলি, আমরা যদি পজিটিভ থাকি, আমার মনে হয় দেখেন এন্ড অফ দ্য ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে এই বোলিং হ্যান্ডেল করতে হবে এখন, বা আপনি এই ব্যাটারদেরকেই বল করতে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা যে ভুল করে না সেটা না, ওরা তো আমাদের ঢাকার মাঠেও ভুল করে গেছে, ঠিক না? আমরা ওদের সাথে জিতেছি, তো আমাদের বোলাররা তো ভালো, আমরা যদি জায়গা মতো বল করতে পারি, ওদের আউট করা যে খুব একটা ডিফিকাল্ট হবে তা না। কিন্তু ওদের বোলিং আমি বলবো বিশ্বমানের বোলিং এটা। আপনি যখন 3 ফাস্ট বোলারের কথা বলবেন, তখন মানতে নাথান লায়নের কথাও যখন বলবেন, ওরা 4 জনই বিশ্বমানের বোলিং এটা। সো তাদের এগেইনস্টে আমাদের মনে হয় যে প্রতিরোধ গড়ে তুলতে আমাদের বেস্টটা খেলতে হবে তাদের সাথে, সত্যি কথা বলতে। এবং টেস্ট মেজাজে আমি যেটা বললাম যে সময় নিয়ে, হান্নান যেটা বলছিল যে বল ছাড়তে হবে, উইকেটে বাউন্স বুঝতে হবে, তো এটা তো খুব সিম্পল। টেস্ট ম্যাচ যারা খেলবে, এটা বেসিক কথা। এটা আপনি যদি না করতে পারেন তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। তা আমি মনে করি যে ছেলেরা সে অ্যাবিলিটি আছে এবং দৃঢ় একটা মনোবল থাকতে হবে সাথে। টিম যদি একসাথে থাকে, একটা দল হিসেবে খেলতে পারি, আমরা প্রতিরোধ ভালো ক্রিকেট হবে বলে আমি বিশ্বাস করি আসলে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে কি বলবেন, মানে সে টেস্টে বাংলাদেশকে একটু হলেও চেঞ্জ করেছে কিনা? অবশ্যই আমার মনে হয় শান্তর অধিনায়কত্ব যথেষ্ট ভালো। আমরা অন দ্য ফিল্ড দেখি, অফ দ্য ফিল্ডেও যেহেতু একটু হলেও খবর রাখি ক্রিকেটের বা জানি, সেটা আমি জানি যে অফ দ্য ফিল্ডে শান্ত দারুণ ক্যাপ্টেন একটা, সবসময় ছেলেদেরকে ভালোভাবে উজ্জীবিত করে, চেষ্টা করে তাদেরকে বেটারটা বের করে নিয়ে আসেন। সবচেয়ে বড় কথা আমি বলবো যে শান্তর ব্যাটিং কনসিস্টেন্সি, এটা সবচেয়ে বড় জিনিস আমার কাছে। যে শান্ত যদি তার অ্যাজ এ ব্যাটার সে যদি পারফর্ম করে, এবং আমার মনে হয় যে মাঠেও যথেষ্ট যখন ফিল্ডিং বাংলাদেশ দল করে, তার অধিনায়ক হিসাবে আমার মনে হয় যে সেই যথেষ্ট নলেজেবল একটা ক্যাপ্টেন এবং বেশ চিন্তা করে, প্ল্যানিং করে। তো আমি শান্তকে অ্যাজ এ ক্যাপ্টেন ভালো পয়েন্ট দিই সবসময়ই আসলে। আমরা একটু অন্য আলোচনা করতে চাই। আপনি ক্রিকেট বোর্ডে একটা নতুন দায়িত্বে আসলে যুক্ত হয়েছেন, গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট হিসেবে। আপনার কাজের পরিধিটা আসলে কি এবং সেটা শুরু হয়েছে কিনা এবং সেটার ফল আমরা কিভাবে দেখব এবং নতুন প্রজন্মকে আসলে আপনি কিভাবে তৈরি করতে চান? মানে আপনি এর আগেও এই গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন কিংবা অন্য দায়িত্বে ছিলেন, বোর্ড পরিচালক ছিলেন, এখন আসলে রোলটা আলাদা কেন? না, আমি তো আর বোর্ড ডিরেক্টর না, সুতরাং ওই পরিচিত থাকার কথা না।
তাইম আমাকে যেটা বললো যে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে গেম ডেভেলপ, বাট আমি এখন কিন্তু কনসালটেন্ট নট গেম ডেভেলপমেন্ট, কনসালটেন্ট এইজ গ্রুপ, আচ্ছা, অর্থাৎ আমি এই মুহূর্তে। জুনিয়র লেভেল ক্রিকেটার যেটা হবে। তো আমি মনে করি আই হ্যাভ আমার দেয়ার এখানে অনেক কিছু আছে, আমার এক্সপিরিয়েন্স অবশ্যই সেটা, কিন্তু এটাতে আমাকেও সাপোর্ট করতে হবে বোর্ডকে, যে আমি যেভাবে চিন্তা করি বা অনেক জায়গায় ভালো করার আছে। ভালো করতে গেলে আমরা খালি ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিস নিয়ে কথা বলি, আমরা ন্যাশনাল টিমের ভালো উইকেট নিয়ে কথা বলি। আমাদের সবচেয়ে প্রথমে দরকার হচ্ছে জুনিয়র লেভেলে ভালো উইকেট, ভালো মাঠে খেলা, ভালো ফ্যাসিলিটিসের কথা, যে জিনিসটা আমাদের যথেষ্ট পরিমাণে লাগে, যেটা আমিও অ্যাজ এ চেয়ারম্যান হয়তো বা অত ভালো করতে পারিনি। 19 লেভেলে এসে আমাদের কিছু ফ্যাসিলিটিস ডেভেলপ ছিল, আমাদের বাজেট কভার করতো, বাট আমাদের জুনিয়র লেভেলের বাজেটটা সবসময়, যেমন আমি যদি বলি যে ওখানে আমাদের ফ্যাসিলিটিস বলতে গেলে কিছুই নেই আসলে। একটা জেলা দল যখন তৈরি হয়, মানে জেলা কোচটা যখন একটা আন্ডার 14 টুর্নামেন্ট বা আন্ডার 16 বা আন্ডার 18 টুর্নামেন্ট খেলার আগে তাদেরকে তৈরি করেন, তারা কীভাবে তৈরি করে, বিসিবি তাদেরকে বল দেয়, সবই দেয়, কিন্তু বল না দিলে তো হবে না, আপনার ওই উইকেট আছে কিনা ভালো, একটা জিমের ফ্যাসিলিটি আছে কিনা ভালো, এগুলো কিন্তু কিছু থাকে না, বা ওই বাজেটটাও থাকে না। তো আমি যেহেতু আমি এটা দায়িত্ব পাওয়ার পর আমি একটু প্রেসিডেন্টের সাথে কথাও বলেছি, আমি বলেছি যে এখানে ফ্যাসিলিটিসটা একটু ডেভেলপ করার কথা। তো উনি আশ্বস্ত করেছে যে শুনবে, আপনি যেটা চান আপনি দেখেন, একটু মিটিং করে দেখেন। তো আমি অলরেডি গেম এজ গ্রুপে যারা চাকরি করেন বা যারা অনেক দিন ধরে বিসিবিতে আছেন, তারাও খুব ভালো, যে তাদের সাথে আমি দুইটা সিটিং করেছি, বলেছি তাদেরকে আমার চিন্তাটা, তাদেরকে বলেছি আমি কীভাবে করতে চাই। যেমন ওখানে 8টা-10টা ভেন্যুতে খেলা হয়, সিলেক্টর থাকে 4 জন, আমরা অনেকগুলো ভেন্যু মিস করি, ট্যালেন্টেড প্লেয়ার মিস হয়ে যায়। তো ওইখানেও আমি প্রেসিডেন্টকে বলেছি আমি কিছু মানে শর্ট পিরিয়ডের জন্য আমি সিলেক্টর চাই, যে 4টা সিলেক্টর দিয়ে আসলে কাভার করাটা ভেরি ডিফিকাল্ট হয়। তো এখানে যদি যারা ফর্মার ক্রিকেটার্স আছেন কিংবা যারা কোচিং ছিলেন, যাদের ক্রিকেটের চোখটা ভালো, যারা প্লেয়ার হান্ট করতে পারেন, ওরকম ট্যালেন্ট হান্টকে আমি 3 মাস 4 মাসের জন্য একটা সময় যখন এই 3টা খেলা চলে, তা আমি ওই ছেলেগুলোকে আমি প্রত্যেকটা জেলাতে প্রতিটা মাঠে আমি লোক থাকতে চাই যারা কিনা তুলে নিয়ে আসবে ট্যালেন্টদেরকে। তো আমার মনে হয় যে ছোটোখাটো আমি যে ফ্যাসিলিটিস, প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো, অন্য ডেভেলপমেন্টগুলো, ভালো উইকেট যদি আমরা দিতে পারি, আমাদের দেওয়ার অ্যাবিলিটি আছে, তাই না, যে কারণে বাংলাদেশে অনেক মাঠ আছে যেটা আপনাকে বিসিবির গ্রাউন্ডস কমিটির একটু দায়িত্ব নিয়ে কাজগুলোতে এগিয়ে যেতে হবে, যে একটু ভালো মাঠগুলো তৈরি করা ঢাকার বাইরে। কারণ আমরা এত ঢাকা কেন্দ্রিক চিন্তা করি, যার জন্য সবসময় প্রবলেম হয় যে আমরা বাইরের মাঠগুলোকে রেডি করতে পারি না। তো ওগুলো যদি আমরা একটু রেডি করি, তাহলে আমার মনে হয় যে খুবই ভালোভাবে সম্ভব এইজ গ্রুপ ক্রিকেটটাকে আরও স্ট্রং করা, যেটা স্ট্রং করলেই বাংলাদেশ ক্রিকেট আরও ডেভেলপ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে খালেদ মাহমুদ সুজন। আমার সময় একদমই শেষ। এজ গ্রুপ ক্রিকেট নিয়ে একদিন আলাদা করে আপনার সাথে কথা বলতে চাই, আপনার পরিকল্পনা শুনতে চাই, কিন্তু তার আগ পর্যন্ত আজকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন।